আপা, ওঠো আপা, তোমার বর এসেছে। বাবা বলেছে তোমাকে বিয়ে দিয়ে দেবে, তাই বর নিয়ে এসেছে। মায়ানের চঞ্চল কণ্ঠস্বর। মীরার ধ্যান নেয়। ও প্রচণ্ড ঘুম কাতুরে। একবার ঘুমিয়ে পড়লে দিন দুনিয়ার খোঁজ থাকে না। মায়ান হতাশ হলো। এভাবে ডাকলে তার আপা কিছুতেই উঠবে না, জানে সে। এদিকে মাহাদি তাকে দায়িত্ব দিয়ে গিয়েছে মীরাকে ঘুম থেকে ওঠানোর জন্য। ছোট্ট হলেও মায়ান দায়িত্ব হেলাফেলা করে না কখনো। মায়ান বিছানা থেকে নামলো। বেড সাইড টেবিল হতে পানি ভর্তি গ্লাস হাতে নিল সে। গ্লাসের সবটুকু পানি ঢেলে দিল মীরার মুখশ্রীতে। বেজায় বিরক্তি নিয়ে চক্ষু জোড়া উন্মুক্ত করলো এবার মীরা। সঙ্গে সঙ্গে মায়ান লাফিয়ে উঠে হাতে তালি দিল। হৃষ্ট চিত্তে বলল, আপা উঠেছে, আপা উঠেছে। মীরা গর্জে উঠে বলল, এক থাপ্পড় লাগাবো বেয়াদব ছেলে, এভাবে পানি ঢাললি কেন? বাবা তোমার জন্য বর এনেছে আপা। মীরা বিস্ফোরিত চোখে তাকালো। বাবা তাহলে সত্যি পাত্রপক্ষ নিয়ে হাজির হয়েছে? চট্টগ্রাম আসার পূর্বে মাহাদি বারংবার বিয়ের কথা বলছিল। মীরা বিশেষ পাত্তা দেয়নি। না, ও করেনি বাবাকে, সেই সাধ্য নেই তার। মাহাদিকে যথেষ্ট সম্মান এবং ভালোবাসে মীরা। বাবার ইচ্ছেতে না বলার কাবিল নেই তার। আজ ভোরে ফিরেছে নিজের বাসায় মীরা। উষান, তীব্র, উমাইসা, দিগন্ত, তারা চারজন গিয়েছে উষান দাদুর বাড়ি। মীরা ধাদস্ত করলো নিজেকে। জিজ্ঞেস করলো, রুহি কই? ওকে ডেকে নিয়ে আয় তো মায়ান। আর বাবা কি সত্যি পাত্রপক্ষ নিয়ে এসেছে? মায়ান চমকালো। পাত্রপক্ষ শব্দটা তার অভিধানে নতুন। ঠোঁট উল্টে প্রশ্ন করলো, পাত্রপক্ষ মানে কি আপু? গাধা ছেলে একটা, যা এখান থেকে, রুহিকে ডেকে নিয়ে আয়। মীরার ধমক শুনে রুমের বাহিরে ছুট লাগালো মায়ান। কিয়ৎক্ষণের মাঝে রুহিকে ঠেলে ঠুলে এনে মীরার রুমে প্রবেশ করিয়ে আবার সে ছুটে গেল। আপার সামনে থাকা যাবে না, আপা এখন ক্ষেপে আছে। মায়ানে যাবার প্রতি দৃষ্টি নিয়ে মীরা উচ্চ স্বরে বলল, আস্তে যা মায়ান, পড়ে যাবি তো। রুহি এসে হাত পা ছড়িয়ে ছিটিয়ে মীরার পাশে শুয়ে পড়ল। মীরার গা থেকে কম্বল টেনে নিজেকে মুড়িয়ে বলল, কি হয়েছে, ডাকলি কেন? বাবা কি সত্যি পাত্রপক্ষ হাজির করেছে? হাজির করেছে মানে কি? বিয়ের কথাও পাকা করে ফেলেছে মনে হয়। পাত্রপক্ষ আগেই দেখেছে তোকে, আজ শুধু স্বচক্ষে দেখতে এসেছে। তোর জামাইটা বোকা বোকা টাইপ, তোর সাথে মানাবে না। আবার জানোস বোকাটা কি করে? ব্যবসা। মানে ওই লোক কেমনি যে ব্যবসা করতেছে বুঝলাম না। মীরা থম মেরে বসে আছে। এদিকে রুহি পাত্রের ইতিহাস খুলে বসেছে, এ টু জেড সব কিছুই বলছে। মীরার ধ্যান নেই সেদিকে, সে ভাবছে অন্য কিছু। আচানক বলে উঠল, বিয়েটা ভাঙতে হবে রুহি। উষান ভাইয়ের জন্য ভাঙতে চাচ্ছিস বিয়ে? না, নিজের জন্য। মানে? মীরা দম নিল লম্বা করে। বলল, লাস্ট সেমিস্টার তো শেষই, মাস্টার কমপ্লিট করব আমি। যশোরে গিয়ে প্রস্তুতি নেওয়া শেষ। আমি যশোরে যেতে চাই রুহি। আম্মুর সাথে কত শত স্মৃতি আমার যশোরে রয়েছে। চট্টগ্রাম তো অল্প কয়েকদিন যাবৎ থাকি, আগে আম্মুর সাথে যশোরেই থাকতাম। ওখানে গিয়ে আমি ভালো থাকবো। মায়ের স্মৃতির সাথে আমিও তাহলে ওখানেই মাস্টার্ড করব। ওকে, তোকে ছাড়া থাকতে পারবো না। আচ্ছা যাস, আগে বাবাকে ম্যানেজ করতে হবে। আমি এত জলদি বিয়ে করতে চাই না, কিছুদিন নিজের মতো থাকবো। মেন্টালি প্রিপারেশন দরকার না বিয়ের। মীরা তৈরি হলো খুব জলদি। শাড়ি পরার ফাঁকে ফাঁকে রুহি তার মুখশ্রীতে কৃত্রিম প্রসাধনী এঁকে দিল। মেয়েটাকে ধমকেও দমাতে পারল না মীরা। শেষে ব্যর্থ হয়ে নিজের কাজে মনোযোগী হলো। নীরবতা পালন করা মায়ান হুট করে বলে উঠল, তোমাকে খুব সুন্দর লাগছে আপা, একদম টিভিতে থাকা নায়িকাগুলোর মতো সুন্দর। সত্যি বলছি? রুহি মীরার চোখে হাসলো। রুহি এগিয়ে এসে মায়ানের মাথায় আদুরে ভাবে হাত বুলিয়ে দিল। মায়ান তাকালো মীরার প্রতি। মনের মলিন চেহারা দেখে বড্ড মন খারাপ হলো তার। আশ্বাস ভরা কণ্ঠে বলল, আপা তোমার কি মন খারাপ? মন খারাপ করো না, তোমার শাশুড়ি খুব ভালো, রিনা খানের মতো না, তোমাকে খুব ভালোবাসবে দেখো। রুহি গলায় শব্দ করে হাসল। মীরার উষ্ঠধর স্থির তখন, ললাটে সূক্ষ্ম ভাঁজ। রুহি কোনো মতে হাসি থামিয়ে দিয়ে জিজ্ঞেস করলো, এই ফাজলামের হাড্ডি, হঠাৎ করে তুই শাশুড়ি টানলি কেন? আরে জানো না, বিয়ের আগে তো মেয়েরা খুব চিন্তায় থাকে তাদের শাশুড়ি রিনা খানের মতো দজ্জাল হবে কিনা তা নিয়ে। আমাকে তো ফুপি বলেছে।
মীরা রুষ্ট কণ্ঠে শোধালো, এই তোহা ফুপু অদ্ভুত এক মানুষ, যার তার কাছে উদ্ভট কথা বলে বসে। তুই একদম তার কাছে যাবি না মায়ান। আচ্ছা আপা চলো এখন, বাবা ডাকে তোমাকে। বেজায় বিরক্তি নিয়ে মীরা পুতুলের মতো নড়চড়বিহীন বসে 1.5 ঘন্টা যাবৎ অপেক্ষায় আছে সে কখন তাকে আর পাত্রকে একা কথা বলতে দেওয়া হবে এবং সেই ফাঁকে সে বিয়েটা ভেঙে দিবে। মীরা ভেবেছিল বাবা পাত্রপক্ষ আসার পূর্বে কিছু হলেও বলবে, কিন্তু না, এখানে মাহাদি তার অনুমতি ছাড়া বিয়ের তারিখ অবধি ঠিক করে ফেলেছে। মীরা হাঁসফাঁস করে, টানা বসে থাকতে থাকতে পিঠ ব্যথা করছে তার। মীরার সম্মুখে বসে পাত্র, পাত্রের নাম আহনাফ। লোকটা বারংবার ভূমি হতে চোখ তুলে মীরাকে লাজুক চোখে পরখ করছে। মীরার বিতৃষ্ণা তৈরি হয় অন্তঃকরণে। তেলে চপচপ করা চুলগুলো কানের পিঠে গুজে দেওয়ার বাহানায় আহনাফ আবারও তাকালো মীরার পানে। রুহির কথা অনেকটা সঠিক, লোকটা সহজ সরল ধরনের। অবশেষে বহুল অপেক্ষায় অবসান ঘটে। মাহাদি কথার মাঝেই ফড়ন কেটে বলল, আমার মেয়েটা একটু চুপচাপ ধরনের, বাহিরের মানুষের সাথে একদমই কথা বলে না, আপনজনের মাঝে আবারও এক্সট্রোভার্ট। আপনারা কিছু মনে করবেন না ওর চুপচাপ থাকাতে, আস্তে আস্তে মানিয়ে নিবে। এখন আহনাফের সাথে একটু একান্তে কথা বলুক। আহনাফের বাবা মা দুইজনেই সায় জানায়। মীরা ছোট্ট করে শ্বাস ফেলে উঠে দাঁড়ায়। তখনই তাকে চমকে দিয়ে উপস্থিত আলোচনা কেন্দ্রে আগমন ঘটে উষানের। দরজা দিয়ে বেশ ভাবসাব নিয়ে দারুণভাবে হেঁটে ঢুকছে। মীরা চমকালো। উষানের বেশভূষা তাকে একটুখানির জন্য অন্যমনস্ক করে দিল। নিজেকে সামলায় মীরা। উষান হেঁটে এসে দাঁড়ালো মাহাদির নিকট। মলান হেসে বলল, কেমন আছেন আঙ্কেল? মাহাদি মিষ্টি করে হাসলেন, নম্র কণ্ঠে বললেন, এই তো আলহামদুলিল্লাহ বাবা, তোমার কি অবস্থা? একদম ঠিক সময়ে এসেছো, কয়েকজনের সাথে পরিচয় করাবো তোমাকে। আলহামদুলিল্লাহ ভালো আছি। কাদের সাথে? মীরার হবু বরের পরিবার। এদিকে এসো, কথা বলো। মীরা সূক্ষ্ম নজরে তাকালো। না, কোনো পরিবর্তন দেখলো না সে উষানের মুখশ্রীতে, বরঞ্চ উষানের মুখশ্রীতে উচ্ছিত আভাস প্রকাশ পাচ্ছে। মীরা মনে নিজেকে গালি দিল কয়েকটা। এই লোকের থেকে কিছু আশা করাই পাপ। উষান একে একে সকলের সাথে কথা বলে আহনাফের সাথে কথা বলায় মশগুল হলো। মীরার কেন যেন মনে হলো উষান একটু বেশি খুশি। এই মানবের উষ্ঠধর কোণে হাসি বেশিক্ষণ লেগে থাকে না, কিন্তু এখন দেখো হাসি যেন উধর হতে সরছেই না। কিয়ত বাদে আহনাফকে নিজের রুমে নিয়ে আসলো। আহনাফ পুরো রুম দেখে হাসি দিয়ে বলল, এটা আপনার রুম? বাহ, বেশ গোছালো তো। মীরা অন্তঃকরণে কথা বিনাশ করে সাজিয়ে নিল। দম নিয়ে বলল, আহনাফ সাহেব, আপনার সাথে আমার গুরুত্বপূর্ণ কিছু কথা বলার আছে, মনোযোগ দিয়ে শুনবেন প্লিজ। বলুন। আমি আপনাকে বিয়ে করতে চাচ্ছি না, ইচ্ছুক নয়। এমন নয় যে আপনাকে আমার পছন্দ হয়নি, এখানে পছন্দ অপছন্দের ব্যাপার না। আমি মাস্টার করতে যশোরে যাব, আপনি ব্যবসা করেন এই শহরে। নিজের ব্যবসা ফেলে নিশ্চয় আমার সাথে অন্য শহরে গিয়ে থাকতে পারবেন না, এবং এটা আমি চাচ্ছিও না। আপনি বিয়েটা কোনো একটা কারণ দেখিয়ে ভেঙে দিন প্লিজ, রিকোয়েস্ট করছি আপনার কাছে। আমি বলতে পারবো না, বাবা কষ্ট পাবেন, যা আমি চাই না। বাবা আমাকে বাহিরেও পড়তে যেতে দিবেন না, তাই সরাসরি স্কলারশিপের ব্যাপারটা আমি তাকে খুলেও বলতে পারছি না। আমি বিয়ে ভেঙে দিলে আমি কোনো মতে ম্যানেজ করতাম সব কিছু, গড়গড় করে বলে লম্বা নিঃশ্বাস টানল মীরা। আহনাফের বিমূঢ় দৃষ্টি, মলিন কণ্ঠে বলল, আমি কিন্তু যে আপনাকে খুব পছন্দ করে ফেলেছি মীরা। আমার আপনাকে চাই, আমি আপনাকে সুখে রাখবো অনেক। আপনার পড়াশোনার ব্যাপারটাও আমি দেখব। প্লিজ বিয়েটা ভাঙতে বলবেন না। পছন্দের ব্যক্তিকে যে কাছে রাখতেই হবে এটা কোনো কথা না। পছন্দের মানুষগুলোর সুখের জন্য একটু স্যাক্রিফাইস করা উচিত না বলুন? আমায় যদি আপনি বিয়ে করেন তাহলে আমি সুখী হব না মন থেকে। কারণটা জানতে চাইবেন না প্লিজ? বিয়েটা আমি করতে চাচ্ছি না। আহনাফ দীর্ঘ শ্বাস ছাড়ল, নিষ্প্রাণ নেত্রে তাকিয়ে বলল, বিয়েটা আমি ভেঙে দিব মীরা, ভালো থাকবেন। এতপর পদধ্বনির শব্দগুলো মিলিয়ে গেল অনিলে। তারপর আগের মতো নিস্তব্ধতা। মীরা রেলিংয়ে হাত রেখে বাহিরে তাকালো। মিষ্টি দুপুর, নেই রোদের কোনো উত্তাপ, চারিদিকে সতেজতা বিরাজমান। মীরা প্রকৃতিতে ডুব দেওয়ার পূর্বে তীক্ষ্ণ শব্দে শ্রবণ করে ভুরু কুঁচকে নিল। নিশ্চয় শব্দ করে পা ফেলে মায়ান আসছে। পেছন ফিরল মীরা।
মায়ার নয়, উষান এসেছে। উষান হেলে দুলে মীরার নিকটবর্তী পৌঁছে বলল, বিয়ে করছো ভালো কথা, কিন্তু এই বলদকেই কেন? লোকটাকে আস্ত এক আহামক লাগলো। মীরা ফুঁসে উঠে বলল, আমার যাকে ইচ্ছে তাকে বিয়ে করব, আপনার কি তাতে? আমার কিছুই না তো। এখানে কি করছেন? উষান বহির্ভাগে দৃষ্টি ফেলল, বলল, উমাইশা আপুকে নিয়ে বাহিরে যাচ্ছি আমরা, পাহাড়ে উঠব। আপু বলল তোমাকে নিয়ে যেতে। যাবে? শক্ত খলস ফেলে নম্র হলো মীরা। কিয়ৎক্ষণ বাদে বলল, যাব, শুধু আপু বলেছে তাই। উষান বাঁকা চোখে মীরার প্রতি নজর দিয়ে বলে উঠল, চেঞ্জ করে এসো তাহলে। যেমন পেতনি সেজেছ, জঙ্গলি মানবদের মতো পোশাক পরেছ, দেখা যাবে তোমাকে নিয়ে জঙ্গলে প্রবেশ করতেই জঙ্গলের পশু পাখি ভয়ে জ্ঞান হারাবে। আমি একজন সচেতন নাগরিক হিসেবে অবশ্যই এমন গুরুতর অপরাধমূলক কাজ হতে দিতে পারি না। মীরা চটে গেল ভীষণ। রাগের বশে উষানের রোম হাতে খামচি দিয়ে বসল। উষান আর্তনাদ করে অস্পষ্ট স্বরে বলল, ওহ আল্লাহ, মীরা এটা কি করলে? উল্টাপাল্টা কথা বললে খামচি দিব এবার আপনার গালে। উষান হাত ধরে কঠিন দৃষ্টিতে তাকালো। মীরা তাচ্ছিল্যের হাসি দেয় তা দেখে। উষানের আহত হাত দেখে তার প্রথমবার কোনোরূপ খারাপ লাগা কাজ করছে না, বরং প্রশান্তির উৎপত্তি হয়েছে। বদ লোকটার এটাই প্রাপ্য। তখন সবে মাত্র দুপুরবেলা। শুভ্র রঙে রাঙায়িত অন্তরিক, ধূসর বর্ণের পুঞ্জ পুঞ্জ মেঘ উড়ে বেড়াচ্ছে অম্বর জুড়ে। অনিলে বুনো ফুলের সুভাষ, গাঢ় সবুজ পাতাগুলো থেকে চুইয়ে চুইয়ে পড়ছে বর্ষণের স্নিগ্ধ পানি। ভূমি হতে ভেসে আসছে বর্ষণ সিক্ত মাদকতার ন্যায় সুমিষ্টি ঘ্রাণ। হিম অনল, শীত শীত আবহাওয়া। বসন্তের প্রথম বর্ষণ আজ বর্ষিত হয়েছে মেদিনীতে। কৃষ্ণচূড়া ফুলে পানি জমে রয়েছে বিন্দু বিন্দু। মেঘের আড়াল হতে সূর্যকিরণ নিক্ষেপ করল মেদিনীতে। তৎক্ষণাৎ ঝলমলে রূপে রূপান্তর হলো চারিপাশ। বিভিন্ন জায়গায় জমে থাকা পানিতে সূর্যের কিরণ এসে আছড়ে পড়ে চকচক করে উঠল। হঠাৎ রৌদ্রের আগমনে খুশিতে গদগদ রুহি। মন বিষণ্ণ ছিল তার এতক্ষণ অম্বরের মেঘলাটে রূপ দেখে। ভীষণ মনোযোগ সহকারে সে এবার ব্যস্ত হলো জঙ্গলে নাম না জানা পুষ্পের দল দর্শন করতে। রুহির পাশে মীরা বর্ষণ সিক্ত ভূমিতে লম্বা পা ফেলে জামা উঁচু করে হাঁটছে যেন কাদা না লেগে যায়। জামা কাপড় নোংরা হলে তার গা গুলিয়ে আসে। উমাইশা মীরার এক হাত চেপে ধরে হাঁটছে, দীর্ঘ শ্বাস টেনে উপভোগ করছে অনিলে বহমান মিষ্টি ঘ্রাণ। মেয়ে তিনটের পেছনে অলস ভঙ্গিতে হাঁটছে তীব্র দিগন্ত। তীব্র দুই পকেটে হাত ঢুকিয়ে হেলে দুলে হেঁটে সামনে এগোচ্ছে। দিগন্ত সিজ বাজিয়ে তার প্রিয় গানের সুর তোলায় অপ্রাণ চেষ্টা করছে। এবং সবশেষে উষান সে দাম্ভিকতা নিয়ে সবার সামনে বকের মতো লম্বা কদম ফেলে হাঁটছে। হাতে তার ধারালো ছুরি। সামনে গাছপালার কোনো লম্বা ডাল এসে পড়লে তা কেটে ফেলে পিছনের মানুষ পাঁচজনের সুবিধা শান্তি মতন আসার পথ করে দিচ্ছে। উষান বাদে বাকি সবার অগোচরে আসছে দুইজন গার্ড। উষানের আদেশে সবার নিরাপত্তা জোরদার করছে গার্ড দুইজন। আরও কিছু দূর যেতে হাঁপিয়ে উঠল রুহি। পা দুটো তার ব্যথায় টনটন করছে। দাঁড়িয়ে পড়ল সে, ক্লান্তি নিয়ে বলল, আরও কত হাঁটতে হবে উষান ভাইয়া? উষান পদচারণ বহাল রাখলো। তারই মাঝে ঘাড় কাত করে পেছন ফিরে প্রতি উত্তর করল, আর একটু দূর। রুহি হাঁটা শুরু করলো। নিজের দুই গালে তার দুইটা থাপ্পড় লাগাতে ইচ্ছে করছে সজোরে। কেন যে জেদ করছিল সিঁড়ি দিয়ে যাবে না, পাকা সিঁড়ি দিয়ে গেলে এতটা কষ্ট হতো না, অনুভূত হতো না। রুহি, মীরা, উমাইশা এই তিনজন জেদ ধরেছিল সিঁড়ি দিয়ে পাহাড়ে উঠবে না, জঙ্গলের আঁকা বাঁকা মাটির রাস্তা দিয়েই চড়বে ওপরে। ছেলেরা বারবার বুঝিয়েছিল তাদের ওভাবে গেলে অনেক কষ্ট হবে, কিন্তু মেয়ে তিনজন নাছোড়বান্দা। শেষে বাধ্য হয়ে উষানরা জঙ্গল দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। রুহি মীরার গা ঘেঁষে দাঁড়ালো, ফিসফিস করে বলল, বেব, আমাকে একটু কোলে নিবা প্লিজ, খুব পা ব্যথা করতেছে। আমাকে এখন কোলে নিলে আমি তোমাকে আসার পথে কোলে তুলে উড়ে উড়ে আসবো। কাটাকাটি। রুহির বেআক্কেল কথায় মীরা খ্যাপাটা দৃষ্টিতে তাকালো। রুহি আমতা আমতা করে চটজলদি মীরার থেকে দূরে সরে দাঁড়ায়। কিছুক্ষণ বাদে মীরা জবাব দেয়, নতুন একটা রিলেশন করলেই পারতি, বয়ফ্রেন্ডকে নিয়ে আসলে তোকে কোলে তুলে নাচতে নাচতে পাহাড়ে চড়তো। রুহি দুঃখী দুঃখী চেহারা বানিয়ে শোধালো, ধুর, আবার মনে করাইলি আমি এখন সিঙ্গেল।
জার্নিটা আমার এখন বাজে যাবে। হাট, আমাকে হতাশ করতে দে, আমি সিঙ্গেল। ইয়া আল্লাহ, এসব মানা যায়? মীরা ঠোঁট টিপে হাসলো, সাথে উমাইসাও। দুই বান্ধবীর মিষ্টি আলাপ তার কর্ণকুহরে এসে পৌঁছেছে। এতপর প্রায় 20 মিনিট পর সবাই এসে পৌঁছালো পাহাড়ের ওপরে। মনোমুগ্ধকর দৃশ্য। আহাজারি করা রুহি থমকে গেল প্রায়। সকলে রাস ক্লান্তি মিটে গেল নিমিষে। সবুজের সমারোহ চারিপাশে, নিশ্চুপ নিস্তব্ধ প্রকৃতি। ডান পাশে ঝর্ণা, সেখান থেকে পানি পড়ার মিষ্টি শব্দ কর্ণকুহরে এসে পৌঁছাতেই ঝংকার তুলছে। রিনিনি সুর, হিমহিম আবহাওয়া, গা জোড়ানো সতেজ ঘ্রাণ, অদূরে সমুদ্রের জলরাশি, অন্তরিক্ষে বহাল ধূসর মেঘের দলের অস্থির আনাগোনা, পুষ্পরাজের সুমিষ্টতা, পাখির কিচিরমিচির শব্দ, সব মিলিয়ে অন্তঃকরণ শীতল করার মতো পরিবেশ। মীরা হৃষ্টচিত্রে চারপাশে নজর বোলাচ্ছে। রুহি বিভিন্ন অ্যাঙ্গেলে সেলফি তুলছে। তীব্র দিগন্ত উমাইশা এক স্থানে স্থির হয়ে দাঁড়িয়ে, উষান সবার সামনে বুক ভরে প্রাণবন্ধ শ্বাস নিচ্ছে। এক একজন এক একভাবে পাহাড়ের সৌন্দর্য বিলাসে ব্যস্ত। জাগতিক ধ্যান নেই কারো মাঝে, ডুবে আছে সকলে প্রাকৃতিক চমৎকার সৌন্দর্যের মাঝে। মীরা, উমাইশা আপু আসো না ছবি তুলি। রুহির উচ্চ স্বর। মীরা উমাইশা এগোলো। তীব্র দিগন্ত সহ সকলে বেশ কয়েকটা ছবি তুলল। ফটোগ্রাফিতে যুক্ত হলো না শুধুমাত্র উষান, সে নিজের মতো আশপাশ দেখতে ব্যস্ত। সকলে বারংবার বলেও কাজ হয়নি। মীরা ঠোঁট বাঁকিয়ে বিড়বিড়িয়ে বলে, ঢং যত তার, ইচ্ছে তো করে পাহাড় থেকে ধাক্কা মেরে ফেলে দিই। প্রায় 3 ঘন্টার মতো পাহাড়ের ওপর কাটিয়ে নিচে যাবার প্রস্তুতি গ্রহণ করলো সবাই। এখন বিকেল, দ্রুত নিচে গিয়ে লোকালয়ে ফিরতে হবে। সাহানের প্রহর নামলে সমস্যা। সবাই আস্তে ধীরে নামতে শুরু করলো। উষান বরাবরের মতোই সামনে। পথিমধ্যে আসতে বিপত্তির সৃষ্টি হয় মীরার ক্ষেত্রে। পায়ে কাঁটা ঢুকেছে তার, গোলাপের কাঁটা। গোলাপ গাছের শুকনো ডালে পা পড়েছে ভুলবশত। ব্যথায় মৃদু চেঁচিয়ে মীরা আর্তনাদ করে উঠল। তবে আর্তনাদ এর শব্দ করল অতীব মৃদু মাত্রায়, যেন কেউ শুনতে না পায়। রক্তাক্ত পা নিয়ে সেভাবেই হাঁটা শুরু করে মীরা। তবে কিয়দ্দূর যেতে রুহি তার আঘাতপ্রাপ্ত স্থান দেখে ফেলে। গলা ফাটিয়ে চেঁচিয়ে ওঠে রুহি তৎক্ষণাৎ, ওহ আল্লাহ, মীরা তোর পা থেকে তো রক্ত পড়ছে অনেক, আঘাত পেলি কি করে? সকলের তীক্ষ্ণ দৃষ্টি এসে পড়ল মীরার পায়ে, শুধু উষান বাদে। তার পদাচারণ থেমেছে বইকি, তবে তার সম্পূর্ণ দৃষ্টিপাত বহির্ভাগে নিবদ্ধ। উমাইসা চিন্তিত কণ্ঠে বলল, মীরা, এ হাল কি করে হলো? বেশি যন্ত্রণা হচ্ছে তাই না? মীরা ব্যথা যন্ত্রণা দমন করে প্রতি উত্তর করল, না আপু, তেমন একটা ব্যথা হচ্ছে না, চলো আমরা সামনে এগোই। তীব্র এবার ফড়ন কেটে বলল, তোমার পা থেকে যেই পরিমাণে রক্ত বের হচ্ছে মীরা, আর তুমি বলছো যন্ত্রণা হচ্ছে না? এভাবে তো হাঁটা যাবে না, রক্ত পড়া বন্ধ করতে হবে। দরকার নেই ভাইয়া, এমনিতেই বন্ধ হয়ে যাবে রক্তক্ষরণ। মীরার কথায় কর্ণপাত করল না উপস্থিত কেউই। সকলেই ব্যস্ত হলো পায়ের ক্ষত স্থান হতে রক্ত পড়া কিভাবে বন্ধ করা যায় তা নিয়ে। দিগন্ত কিছুক্ষণ ভেবে উষানকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো, স্যার আপনার কাছে ওয়ান টাইম ব্যান্ডেজ আছে না? আপাতত এটা দিয়ে রক্ত পড়া আটকে রাখা যেতে পারে। বাম পকেটে হাত ঢুকে উষান কয়েকটা ওয়ান টাইম ব্যান্ডেজ এগিয়ে দিল রুহির দিকে। রুহি ব্যান্ডেজ মীরার পায়ে লাগিয়ে শেষে নিজের ওড়নার শেষ অংশ ছিঁড়ে পায়ে বেঁধে দেয়। উঠে দাঁড়িয়ে মীরার কান জড়িয়ে ধরে বলে, ব্যথা মনে হয় বেশি করছে তাই না মীরা? মীরা নেত্র যুগলের শুভ্র অংশ রক্তিম প্রায়, ব্যথায় নিঃশ্বাস আটকে আসছে। সামান্য একটা কাটার সুচালো আঘাতে এত তীব্র যন্ত্রণা কেন হচ্ছে বোধগম্য হলো না তার। জঙ্গলের গাছপালা বীজ থাকলেও থাকতে পারে, পা যেন অবশ প্রায়, মুখশ্রী যন্ত্রণায় প্রভাবে নীলচে হয়েছে। উমাইসা উদ্বেগ নিয়ে বলল, ইস মীরা, তোমার অবস্থা তো খুব খারাপ হচ্ছে, হাঁটতে পারবে? মীরা হার মারল। কঠিনতার খলস থেকে বেরিয়ে আসল যন্ত্রণা প্রকাশ করল। আর্তনাদ জড়ানো কণ্ঠে বলল, মনে হয় না আপু, খুব ব্যথা করছে। উষান কোলে নিক তবে, তোমার অস্বস্তি হবে ভীষণ। এতক্ষণ মৌনতা বজায় রাখা উষান তাচ্ছিল্যের সুরে বলল, হ্যাঁ, কোলে ওঠার ছল। এতটুকু কাঁটায় কেউ এতটা দুর্বল হয়ে পড়ে? আত্মসম্মান বড়ই অদ্ভুত এক জিনিস। আত্মসম্মানে কেউ আঘাত হানলে মানুষ তাকে খুন করার অবধি চিন্তা করে। এমন
এমনকি করেও ফেলে। মীরা নম্রতা হলেও তার আত্মসম্মানবোধ প্রবল। প্রণয়, দুর্বলতা, প্রিয় প্রেমিক পুরুষ সবকিছু মুহূর্তেই ভুলে গেল মীরা। উষানের মাত্র বলা কথা তার মস্তিষ্কে অনলের উপত্তি ঘটিয়েছে। পায়ের যন্ত্রণা দূরে ঠেলে সে লম্বা কদম ফেলে এগোলো। হাত উঁচু করে পরাপর দুটো থাপ্পড় লাগালো উষানের গালে। রুষ্ট চাহনি, আঁখি দুটো রাগের প্রকোপে এখন রক্তিম। উপস্থিত সকলে হতভম্ব হলেও নিশ্চুপ। থাপ্পড় দেওয়ার যথযুক্ত কারণ আছে। তীব্র বিড়বিড় করে শোধালো, একদম ঠিক করেছো, বেয়াদবটাকে আরও 4-5টা থাপ্পড় মারা উচিত ছিল। দিগন্ত এমন পরিস্থিতিতেও ঠোঁট চেপে হাসলো। বলল, আসতে বলুন স্যার, উষান স্যার শুনলে আপনার খবর আছে। নারী হাতের প্রথম চড়। আশ্চর্যজনক বিষয়, উষান চড় খাওয়ার পর মুচকি হেসেছে। মীরাত ভড়কালো না, তেজি কণ্ঠে বলল, আজ শুধু আমি বলে হয়তো দুটো চড় দিয়েছি, অন্য কোনো মেয়ে হলে আপনার গলা চেপে ধরতো। কি ভাবেন নিজেকে? আপনার কোলে ওঠার জন্য আমি দাপাতে দাপাতে মরে যাচ্ছি। পা দুটো আমার শরীর থেকে আলাদা হয়ে গেলেও আমি কখনো কোনো পরপুরুষের কোলে উঠতাম না। আর রইল এতটুকু কাটা, না কাটাটাকে আপনার পায়ে ঢুকায়। বিষধর কাটার যন্ত্রণা কেমন হয় উপভোগ করুন। মীরা কিয়ৎক্ষণ চুপ রইল। দীর্ঘ করে 2বার শ্বাস টেনে পিছন ফিরে পদচারণ শুরু করলো গহীন জঙ্গলে। উমাইসা আতকে উঠে বলল, মেয়েটা এদিকে কই যাচ্ছে? আর উষান তুই? ছি, এত খারাপ তোর চিন্তা ভাবনা? তুই আদেও কি আমার ভাই? উষান চট জলদি বলল, আমি মীরাকে নিয়ে আসছি। তীব্র, তুই ওদের নিয়ে চলে যা, সন্ধ্যা হয়ে আসছে, এখানে থাকা সেফ না। বিন্দু মাত্র দেরি না করে উষান ছুটল মীরার পিছে। মীরার ধ্যান ধারণা নেই চারপাশের। সে অশ্রুকোনা আটকে রেখে প্রাণপণে ছুটছে সামনে। উষানও একই তালে ছুটছে। দুইজনের মধ্যে কারোরই খেয়াল নেই তারা আস্তে আস্তে করে হারিয়ে যাচ্ছে গহীন জঙ্গলে। গহীন হতে গহীনে প্রবেশ করছে। মীরা আটকে রাখা অশ্রুকণা ছেড়ে দেয়। নির্বেদ গাল বেয়ে গড়িয়ে পড়ে তারা। উষান এক নিকৃষ্ট মানব, সবথেকে বাজে লোক সে। পেছনে ছুটে আসা উষান আপন মনে আওড়ালো, এতভাবে অপমানিত করার পরও তোমার চোখে নিজের জন্য ভালোবাসা কেন দেখতে হয় আমার মীরা? কবে তুমি আমায় ঘৃণা করবে? কবে? নিজেকে সর্বোচ্চ আশ্বস্ত করার পর মীরা দৌড়ানো বন্ধ করে দেয়। 2 হাত দিয়ে গালে জমে থাকা পানিটুকু মুছে ফেলে খেয়াল করে আশেপাশে। খানিক বাদে সে উপলব্ধি করে কতটা গহীন জঙ্গলে এসে পড়েছে। গা শিরশির করে উঠল তার। উষান আসলো মীরা থেমে যাওয়ার কিয়ং পর। চমকে ওঠে মীরা, চটে যায় ফের। রুষ্ট কণ্ঠে বলে, আপনি এখানে কি করছেন? আমার পিছু কেন নিয়েছেন? আমায় একা পেয়ে সুযোগ নিতে চাচ্ছেন? উষান মীরার ইঙ্গিত বুঝল, তবুও রাগল না, বরং সে অতীব শান্ত শীতল কণ্ঠে বলল, আই এম সরি মীরা, এক্সট্রিমলি সরি অ্যাগেন। মাত্রাতিক বলে ফেলেছি। ট্রাস্ট মি মীরা, মন থেকে কথাগুলো বলতে চাইনি। মীরা সম্মুখে দৃষ্টিপাত ফেলল। উষান যে কথাগুলো মন থেকে বলেনি জানে সে। উষান চাইছে সে তাকে ঘৃণা করুক। সেদিন বেলকনিতে উষানের গান শুনে যাবার পর সেই দিনই কঠোর অপমান করেছিল এই লোক। আজও তাই। মীরাকে দূরে সরানোর ফোন দিই একটুখানি মনোযোগ দিয়ে ভেবে এটাই আবিষ্কার করেছে সে। মীরা কঠিন হলো। এই ব্যক্তি তার মাত্রাতিক ভালোবাসা ডিজার্ভ করে না, কিছুতেই না। মীরা আর উষানের প্রতি দুর্বলতা প্রকাশ করবে না। স্বাগতোক্তি করল মীরা। হাঁটা ধরল সামনে, অজানা গন্তব্য। উষান পেছন থেকে চেঁচিয়ে বলল, ওদিকে নয়, এদিকে আসো মীরা, এদিকে পাহাড়ের ওপর কিছু ঘরবাড়ি আছে, এখানে আজ রাতটা থাকা যাবে। মীরা মাত্র খেয়াল করল মেদিনীতে সাহানের আগমন ঘটেছে। আপত্তি করল না সে। একা একা এই জঙ্গলে কোথায় ঘুরে বেড়াবে? চট্টগ্রাম তার জন্মস্থান হলেও এখানকার কিছুই তেমনভাবে রপ্ত করতে পারেনি মীরা। থাকতোই বা এখানে কতদিন? 1 সপ্তাহ 2 সপ্তাহ বাবার কাছে থেকে আবার চলে যেত ফুপির বাসায়, ওখানে থেকে পড়াশোনা করত। তাছাড়া এখন ফিরে যাওয়া সম্ভব না। আধার নামলে জঙ্গলে চলাফেরা বিপজ্জনক। উষানের ব্যস্ত পদচারণ। গার্ডদেরও সে পাঠিয়ে দিয়েছে তীব্রদের সাথে। সামনে কাঠ দিয়ে তৈরি একটা ছোট্ট কুঁড়ে ঘরের মতো বাড়ি দেখেছে উষান। সেদিকে আপাতত তার যাত্রা। যদি রাতটা থাকা যায়। মীরার গলা শুকিয়ে চৌচির। তৃষ্ণার দুর্বলতা, তার ওপর পায়ের জখম।
নাজেহাল অবস্থা মীরার। দ্রুত হাঁটা ধরল সে। উষান সেই কুঁড়ে ঘরটার সামনে এসে দরজায় কড়াঘাত দিয়ে বলল, কেউ আছেন? মিনিট খানেক পর প্রবীণ এক লোক বেরিয়ে আসলো। সঙ্গে পিছনে আসলো দুইজন নারী। তাদের দুইজনের মধ্যে একজন কিশোরী আর একজন মধ্যবয়সী নারী। প্রবীণ লোকটা উষান মীরাকে ভুরু কুঁচকে পর্যবেক্ষণ করে বলল, কারা আপনারা? চাচা, একটু সাহায্য প্রয়োজন। পাহাড়ে উঠেছিলাম আমরা দুইজন, কিন্তু সন্ধ্যা নামাতে আর বাসায় ফিরতে পারিনি। একটু যদি আজকে রাতটা আশ্রয় দিতেন। তোমরা দুইজনে কি হও, ভাই বোন? মীরার করা প্রতি উত্তর। উষান চমকালো, তবে চমকের রেশ কেটে গেল মুহূর্তেই। মীরা তাহলে তাকে ধীরে ধীরে দূরে সরিয়ে দিচ্ছে। এটাই তো তার চাওয়া ছিল। কিন্তু কি অদ্ভুত কষ্ট অনুভব হচ্ছে যে অন্তঃকরণে। প্রবীণ লোকটার নাম হাসেম, তার স্ত্রী রোজি আর তার মেয়ে পাখি। তাদের নিকট বিনীত অনুরোধ করে বহু কষ্টে রাতটা থাকার অনুমতি পেল দুইজন। শুরুতে যতটা তিক্ত ব্যবহার করেছিল হাসেম আর রোজি, লহমায় তাদের তিক্ততা উধাও। আপ্যায়নে ব্যস্ত হলো তারা। উষান মীরা ভড়কে গিয়েছিল একটু, তবে তা ক্ষণমাত্র। চট্টগ্রামের লোকজন আপ্যায়নে প্রেমী, তারা তা জানে। রাতের আহারে খাদ্য হিসেবে দেওয়া হলো সামুদ্রিক মাছ আর সবজি। কলা পাতায় খেতে দেওয়া হয়েছে দুইজনকে। উষান মীরা সানন্দে খাবার শেষ করলো। রাতের আহারের পর তাদের দুইজনকে একই রুমে থাকতে দেওয়া হবে। কক্ষে ছিল দুটো চৌকি। মীরা খাওয়া শেষে বাহিরের মাচায় বসে আকাশ দেখছিল। তখনই তার ফের ভয়ঙ্কর তৃষ্ণা জাগ্রত হয়। উঠে দাঁড়িয়ে রান্নাঘরে এসে কলসি থেকে পানি ঢেলে খেয়ে তৃপ্তি পায় সে। তবে পানির স্বাদটা ছিল ভীষণ অদ্ভুত। বিশেষ পাত্তা দিল না তাতে মীরা। উফ সিট, মীরা এটা কি করলে? ওইটা পানি না, ভাং। মীরা পেছনে তাকালো। উষান মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে ভুরুকুটি এক করলো সে। আহম্মিক মনে হলো তার চারিপাশ সহ পুরো পৃথিবী ঘুরছে। সামনে দাঁড়িয়ে থাকা উষানও। মীরা ছুটে গেল, উষানের হাত শক্ত করে ধরে ঝাঁকি দিয়ে বলল, আপনি এভাবে ঘুরছেন কেন? থামুন। উষানের মাথায় হাত। নিশ্চিত প্রতিক্রিয়া শুরু হয়ে গিয়েছে। নিষ্প্রাণ দৃষ্টিতে তাকালো সে। মীরা তখন উষানের পায়ে ভর দিয়ে উষানের চুল মুঠো করে ধরেছে। অস্পষ্ট স্বরে আর্তনাদ করে উষান বলল, ইয়া আল্লাহ! মীরা চুল ছাড়ো। মামুদ, এই মেয়েকে এখন আমি সামলাবো কি করে?